নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আলেকজান্ডারের জন্মের আগে তার বাবা ফিলিপ এবং তার মা অলিম্পিয়া কি ধরনের স্বপ্ন দেখেছিল এবং কি ধরনের ঘটনা সেকালে ঘটেছিল সেটা। আলেকজান্ডারের বাবা ফিলিপের সর্বমোট 7টা বউ। এর মধ্যে 5 নম্বর বউ হচ্ছে অলিম্পিয়া। অলিম্পিয়ার গর্ভজাত সন্তানের নাম হচ্ছে আলেকজান্ডার। সেকালের গ্রিসে বিভিন্ন দেবদেবীর পুজো হতো এবং সেকালের গ্রিসে বিভিন্ন রকমের ভবিষ্যৎ বক্তা, স্বপ্ন ব্যাখ্যাকারী এদের ভীষণ কদর ছিল বা দাম ছিল। লোক এইসব লোকেদের কাছে যেত ভবিষ্যৎ জানতে, স্বপ্নের ব্যাখ্যা জানতে, একই সঙ্গে দেবদেবীদের সম্পর্কেও তারা জানতে যেত সেখানে। দেবদেবীরা মানুষের জীবনের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে ছিলেন। অর্থাৎ লোক যে কোনো ঘটনার পেছনে দেবতা বা দেবী এদের হাত দেখতে পেত। সেই রকম ভাবেই রাজা ফিলিপ এবং অলিম্পিয়া দুজনেই তাদের জীবনের বিভিন্ন মোড়েতে দেব-দেবীদের দেখতে পেতেন। তো রাজা ফিলিপ একদিন গ্রিসের এই অতীন্দ্রিয়বাদী চর্চার জায়গাতে অলিম্পিয়াকে পান। অলিম্পিয়া কিন্তু কোনো সাধারণ মেয়ে নয়, অলিম্পিয়া রাজকন্যা। এপিরাসের রাজকন্যা হচ্ছে অলিম্পিয়া। অলিম্পিয়া রাজকন্যা হওয়ার সত্ত্বেও গ্রিক ধর্মের প্রতি ছিল সে শ্রদ্ধাশীল এবং সে সরাসরি ওই ধর্মেরই একটি অংশ হয়ে গিয়েছিল। অর্থাৎ সে ওই ধর্ম পালন করত। রাজা ফিলিপ যখন তাকে দেখেন তখন দেখেন অলিম্পিয়ার গলাতে সাপ জড়িয়ে আছে, পাশে অনেকগুলো সাপ ঘুরছে এবং অলিম্পিয়া কিরকম একটা ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। রাজা ফিলিপের অলিম্পিয়ার এই অবস্থা দেখে ভালো লেগেছে। তিনি এটি কাদের মেয়ে, কার মেয়ে এগুলো জানার জন্যে তিনি পাশের যে থাকা লোক তাদেরকে জিজ্ঞাসা করেন। কাছাকাছির মধ্যেই অলিম্পিয়ার ভাই আরিব্বাস ছিল। তিনি আরিব্বাসকে জিজ্ঞাসা করেন যে এটা কে। আরিব্বাস তখন বলে এটা তার বোন হয়। তখন ফিলিপ বলে যে একে কি পাওয়া যাবে। তখন আরিব্বাস বলে অসুবিধে নেই, তিনি চাইলে নিতে পারেন। তখন অলিম্পিয়ার সঙ্গে বিয়ের কথা আসে। তো অনেক সময় বলা হয়ে থাকে যে এই যে বিয়েটা অলিম্পিয়ার সঙ্গে ফিলিপের বিয়ে, এটা রাজনৈতিক একটা ব্যাপার থেকে এসেছিল, কূটনৈতিক যে ব্যাপার থাকে সেখান থেকে তৈরি হয়েছিল। কিন্তু রাজা ফিলিপ অলিম্পিয়াকে দেখে পছন্দ করেছিলেন। তো যেদিন বিয়ে হবে ঠিক তার আগের রাতে অলিম্পিয়া স্বপ্ন দেখে যে মেঘে ভরা আকাশ থেকে পৃথিবীর ওপর বাজ পড়ছে এবং সেই বাজ আর কোথাও না গিয়ে এই বাজ এসে পড়ছে তার পেটের ওপর এবং পেট দুভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং তারপরে সেই পেটের ভেতর থেকে সাদা আলো চরাচরে বিস্তৃত হচ্ছে। অলিম্পিয়া এই স্বপ্নটা দেখার পর স্বভাবতই ভয় পেয়ে যায়। ভয় পাওয়ারই কথা, যেরকম একটা স্বপ্নটা বেশ ভয়ঙ্কর। যে বর্জ্যাঘাত কিরকম জিনিস সবাই জানে, সেই বর্জ্যাঘাত আবার পেটের উপর যে পেট ভাগ হচ্ছে, এটা পুরোটার মধ্যে একটা ভয়ঙ্কর ব্যাপার রয়েছে। তো পরের দিন সকালে অলিম্পিয়া এই স্বপ্নের কথা সবাইকে বলে, খবরটা রাজা ফিলিপের কাছেও যায়। তো তখনের মতো জিনিসটা এখানে মিটে গেল। এরপরে বিয়ের পর কিছুদিন যেতে না যেতে ফিলিপ এবার একটি স্বপ্ন দেখেন। সেই স্বপ্নটি হচ্ছে তিনি স্বপ্নে দেখেন তিনি একটি বড় রাজকীয় স্ট্যাম্প বউয়ের পেটের ওপর বসাচ্ছেন, মানে অলিম্পিয়ার পেটের ওপর বসাচ্ছেন। এখন যে স্ট্যাম্পটি তিনি বসাচ্ছেন সেই স্ট্যাম্পটিতে একটা সিংহের চিহ্ন আঁকা আছে। গ্রিক রাজদরবারে বা ম্যাসিডোনিয়ার যে রাজদরবার সেখানে সিংহের চিহ্ন আঁকা স্ট্যাম্প ছিল কিনা জানা নেই,
কিন্তু এইরকম স্ট্যাম্পের কি মানে, এটা রাজা ফিলিপকে ভীষণ চিন্তিত করেছিল। তাহলে প্রথম স্বপ্নে ছিল যে অলিম্পিয়া স্বপ্ন দেখলো যে বাজ পড়ছে পেটের উপর, আর দ্বিতীয় স্বপ্নে দেখা গেল যে ফিলিপ স্বপ্ন দেখছেন তিনি স্ট্যাম্প বসাচ্ছেন। এই দুটো স্বপ্নকে নিয়ে সেকালের গ্রিসের আর 5 জন মানুষের মতো ফিলিপ ভবিষ্যৎ বক্তা স্বপ্ন ব্যাখ্যাকারীদের কাছে যান। ভবিষ্যৎ যারা ব্যাখ্যা করে তারা বলল যে এটা তাদের কাজ নয়, রাজা ফিলিপকে স্বপ্ন ব্যাখ্যাকারীদের কাছে যেতে হবে। ফিলিপ স্বপ্ন ব্যাখ্যাকারীদের কাছে যান। এইরকমই একজন স্বপ্ন ব্যাখ্যাকারী, আরিস্টান্ডার তার নাম, তিনি ফিলিপকে বলেন যে এই যে সিংহের চিহ্ন আঁকা স্ট্যাম্প যেটা তিনি তার বউয়ের পেটে বসাচ্ছেন, এটার মানে হলো যে এই যে রমণী যার পেটের উপর বসানো হচ্ছে সে অতি শীঘ্রই একটি সিংহের মতো বিক্রমশালী পুরুষের জন্ম দেবে। রাজা শুনলেন, শুনে বেশ খুশি হলেন। খুশি হওয়ারই তো কথা যে সিংহের মতো একটা বিক্রমশালী ছেলে হবে। কিন্তু প্রথম স্বপ্নর ব্যাখ্যা আরিস্টান্ডার দিতে পারল না। প্রথম স্বপ্নের ব্যাখ্যা তিনি আরো কয়েকজনের কাছে জানতে চাইলেন। কেউ বলল এই যে আকাশ থেকে বাজ পড়ছে এইটা দেবরাজ জিউস কখনো কখনো ভগবান বলে পূজিত হতেন, আবার কখনো কখনো তিনি মিশরীয় দেবতা আমন রার সঙ্গে মিশে যেতেন। কেউ বলল দেবরাজ জিউস বা ভগবান স্বয়ং তার স্থির পেটের উপর এই বাজ ফেলে বোঝাচ্ছেন যে অতি শীঘ্রই তার স্ত্রী কোনো সুলক্ষণযুক্ত সন্তানের মা হতে যাচ্ছে। অর্থাৎ প্রথম যে ঘটনা দ্বিতীয় ঘটনা দুটো একই জায়গায় এসে দাঁড়ালো যে একটা সুসন্তানের মা হতে যাচ্ছে বা সুসন্তানের বাবা হতে যাচ্ছেন ফিলিপ। কিন্তু এই দুটো স্বপ্নই ব্যাখ্যা হলো, কিন্তু ব্যাখ্যার মতো করে তখনও কিছু ঘটলনি। এরপরে একদিন রাজা ফিলিপ লক্ষ্য করে, কখনো কখনো বলা এটা স্বপ্ন, কিন্তু যাই হোক রাজা ফিলিপ লক্ষ্য করেন যে তার বউ যে বিছানায় শুয়ে থাকে সেই বিছানাতে তার ঘুমন্ত স্ত্রীর পাশে একটা বিরাট বড় সাইজের সাপ শুয়ে আছে। তিনি দেখেন, এটা দেখে তিনি ভয় পেয়ে যান। সাপ শুয়ে থাকা এ তো কোনো ভালো জিনিস নয়। সেকালের গ্রিসের আর 5 জন মানুষের মতোই দেবতা দেবী এইসবের ব্যাপারে গ্রিকরা ভাবত। সেই একইভাবে এই ব্যাখ্যাটাও জানার জন্য রাজা ফিলিপ চলে যান যেখানে ডেলফিন মন্দির, তারপর যেখানে ভবিষ্যৎ ব্যাখ্যা হয় সেইখানে। ভবিষ্যৎ ব্যাখ্যাকারীরা এইটা শুনে রাজাকে বলে যে আপনার স্ত্রী যে তন্ত্রের সঙ্গে যুক্ত ছিল সেই তন্ত্রের যিনি দেবী তিনি ছিলেন সন্তানের জন্মদাত্রী দেবী। হয়তো সেই দেবী আপনার স্ত্রীকে আশীর্বাদ করছে। কিন্তু ডেলফিন মন্দিরে গিয়ে তিনি আর একটি গুরুতর সংবাদ পান, সেটা হচ্ছে রাজা ফিলিপ সুসন্তানের জনক হবেন, তার স্ত্রী অলিম্পিয়াও সুসন্তানের জননী হবে, কিন্তু তার একটি চোখ নষ্ট হয়ে যাবে, কারণ তিনি যে ঘটনা দেখার নয় তিনি সেটা দেখে ফেলেছেন। তিনি যে সাপ যাকে শুয়ে থাকতে দেখেছেন সেটি একটা দেবী। তিনি সাধক তো নন, সাধক না হয়ে দেবতাকে দেখতে পাওয়া এটা ভালো জিনিস নয়, এটা হলে একটা ক্ষতি হয়, তো তারও একটি চোখ নষ্ট হয়ে যাবে। পরে ছবিতে দেখা যায় বা জানা যায় যে ফিলিপের একটি চোখ নষ্ট হয়ে গিয়েছিল। তো ফিলিপের মধ্যে বিশ্বাস তৈরি হতে থাকে যে একটা বিরাট বড় ঘটনা ঘটতে যাচ্ছে। তিনি অলিম্পিয়াকে আরো বেশি আদরে রাখতে শুরু করেন। অন্যান্য স্থির থেকে অলিম্পিয়ার যত্ন বেড়ে যায়। এইরকমই চলতে চলতে একদিন খবর আসে যে গ্রিসে যে আর্টেমিস বলে দেবতার মন্দির আছে, আর্টেমিস হচ্ছে সেই সময়কার গ্রিসে শিকারের দেবতা এবং একই সঙ্গে সন্তানের জন্মদাত্রী দেবী। দেবী দেবতা যা বলা যাবে তাই। আর্টেমিস হচ্ছে এইরকম, কেউ তাকে দেবী বলে পুজো করত, কেউ তাকে দেবতা বলে পুজো করত।
এক জায়গায় তিনি শিকারের দেবতা, অন্য জায়গায় তিনি আবার দেবী। তো আর্টেমিসের মন্দির পুড়ে যায়। আর আর্টেমিসের মন্দির কি করে পুড়লো বা কি হলো, এটা হচ্ছে পুরোটাই কাকতালীয় ব্যাপার, মানে পুড়ে গেছে। আপনা থেকে আগুন লাগতে পারে, কিছু থেকে হতে পারে, পুড়ে গেছে। কিন্তু ভবিষ্যৎ বক্তারা ফিলিপকে জানায় যে গ্রিসের যারা ভবিষ্যৎ বক্তা তারা বলে যে সম্ভবত দেবতারা তার স্ত্রীর গর্ভে সন্তানের জন্ম দেওয়ার কাজে ব্যস্ত, তাই মন্দির পুড়ে যাওয়াটা তারা দেখতে পাননি বা মন্দির পুড়ে যাওয়াটা তারা গুরুত্ব দেননি। আবার কোনো কোনো ভবিষ্যৎ বক্তা বলল যে আপনার যে সন্তান হবে সে আর্টেমিসের থেকেও ভয়ঙ্কর হবে, তাই তার ভয়েতেই আর্টেমিস পালিয়েছে। ইরান থেকে যাওয়া বা পারস্য থেকে যাওয়া ভবিষ্যৎ বক্তারা বলল আপনার যে সন্তান হবে সে মানুষের যেমন ভালো করবে তেমনি অত্যাচারী হবে, অর্থাৎ বহু লোক তার হাতে নির্যাতিত হবে। এগুলো শুনলেন ফিলিপ। এরকম শুনতে শুনতেই 356 বিসিতে আলেকজান্ডারের জন্ম হলো। এই জন্মের তারিখটা হচ্ছে 20 জুলাই। এবার এটা নিয়ে প্রশ্ন আছে যে 20 জুলাই নাকি আরো আগে আরো পরে, এরকম একটা ব্যাপার আছে। যাই হোক, এইরকম সময় জন্ম হয় তার, আলেকজান্ডার। যেদিন জন্ম হয় আলেকজান্ডারের সেদিন ফিলিপ আরো কয়েকটা ঘটনা জানতে পারেন। 1 নম্বর ঘটনা হচ্ছে তার ঘোড়া অলিম্পিক খেলায় জিতেছে। তার সেনাপতি পারমেনিও সে ইলিরিয়া বলে একটি জায়গা জয় করেছে। এবং 3 নম্বর ঘটনাটি হচ্ছে আলেকজান্ডারের জন্ম হয়েছে। ভবিষ্যৎ বক্তারা বলে শেষের খবরটি গুরুত্বপূর্ণ, যে আপনি একটি পরাক্রান্ত সন্তানের জনক হয়েছেন। তো এই হচ্ছে সেকালের গ্রিসে কিরম ভাবে কি হতো এবং সেকালের গ্রিসে কিভাবে ভবিষ্যৎ বক্তাদের বক্তব্য গ্রহণ করা হতো সেটা। এখন অনেক সময় প্রশ্ন জাগতে পারে এগুলো কি গাল গল্প না এগুলো সত্যি কথা, সত্য ঘটনা। উত্তর হচ্ছে সেকালের গ্রিসের লোকেরা ইতিহাসকে লিখে রাখতো। বিশেষ করে রাজা মহারাজা এদের ইতিহাস আগে লেখা হতো। তাই এই যে স্বপ্নগুলো বা এই যা কিছু এগুলো মিথ্যে নয়, এইরকম স্বপ্ন দেখাবে এইগুলো ঘটেছিল। তো আলেকজান্ডার পরে দেখা যায় যে তিনি বিশ্ব বিজয়ে বেরিয়েছেন। সেকালের লোকের বিশ্ব বলতে তারা যেভাবে ভাবতো যে এশিয়া, ইউরোপ, আফ্রিকা এইটাই হচ্ছে বিশ্ব। আলেকজান্ডার যদি পৃথিবী জয় করতে বেরিয়েও এশিয়াটা জয় করতেন তাহলে বিশ্ব জয় হতো না। কারণ তার বাইরে আমেরিকা থাকে, তার বাইরে অস্ট্রেলিয়া থাকে, এইরকম আরো অনেক জায়গা থাকে যেগুলো তার হাতের বাইরে। তিনি কি করতেন, তিনি কি নৌকো করে আবার ওই জায়গাগুলো জয় করতে যেতেন কিনা, বিরাট বড় প্রশ্ন থাকে। তো সেকালের লোক যতটা ভাবতে পারতো তার মধ্যে যে বিশ্ব জয়টা হয় সেটা আলেকজান্ডার করতে পেরেছিলেন। সেখানে তিনি পরাজিত একটা জায়গাতেও হননি। ধন্যবাদ।